শুভেচ্ছা সবাইকে। আমরা যদি বিশুদ্ধ উচ্চারণে বাংলায় কথা বলতে চাই, তবে আমাদের ধ্বনিগত মাধুর্য বৃদ্ধি করতে হবে। আর ধ্বনিগত মাধুর্য বৃদ্ধির পেছনে যেটি মুখ্য ভূমিকা পালন করে, সেটির নাম হলো অক্ষর। এই অক্ষর সম্পর্কে যাদের সম্যক ধারণা আছে, তারা চমৎকারভাবে উচ্চারণ করতে পারেন। এখন অক্ষর এর মানেটা কি? এই শব্দটিরও একটি বিশুদ্ধ উচ্চারণ রয়েছে, সেটি হলো অক্ষর। এটি তাহলে এটি দেখার পরে আমাদের সাধারণত ছোটবেলায় আমাদের কি শেখানো হয়েছে? আমাদের বলা হয়েছে যে এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো হচ্ছে অক্ষর, ঠিক আছে, অক্ষর চেনা লাগবে, অক্ষর জ্ঞান থাকা লাগবে, এরকম করে আমাদের শেখানো হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে অক্ষর বলতে সেটিকে বোঝায় না। অক্ষর বলতে বোঝানো হয় আমরা যতটুকু কম চেষ্টায় অথবা আমাদের বাকযন্ত্রের সাহায্যে আমরা আমাদের উচ্চারিত ধ্বনিগুলোর ক্ষুদ্রতম অংশটা একেবারে কম সময়ে আমরা যতটুকু উচ্চারণ করতে পারি। যেমন এই শব্দটির উচ্চারণ যখন আমরা লিখি, লেখার পরে আমরা যখন এটিকে উচ্চারণ করতে যাই, তখন আমরা নির্দিষ্ট পরিসীমা পর্যন্ত বলার পর থেমে যাই, আবার নতুন করে শুরু করি। এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সেগুলো আলাদা সময়ে আলোচ্য বিষয়। কিন্তু অক্ষর সম্পর্কে আমরা যদি সাধারণ একটা ধারণা পেতে চাই, তবে এই শব্দটির মধ্যেই আমরা সেটা খুঁজে পেতে পারি। যেমন ওক, খোর। তাহলে আমরা দুইবার প্রচেষ্টা করার পরে এটাকে উচ্চারণ করতে পেরেছি, একসঙ্গে কিন্তু আমরা পারিনি। তার মানে দুবার উচ্চারণ করলে আমি এই পুরো শব্দটাকে শুদ্ধ করে উচ্চারণ করতে পারছি, একবারের প্রচেষ্টায় পারছি না। তাহলে আমি যখন একবার প্রচেষ্টা করলে এতটুকু উচ্চারণ করতে পারি, দ্বিতীয়বার প্রচেষ্টা করলে এতটুকু উচ্চারণ করতে পারি, এই অংশটা একটা অক্ষর, এই অংশটা একটা অক্ষর। ঠিক আছে, বর্ণগুলো কিন্তু অক্ষর না। তবে হ্যাঁ, যদি সেগুলো আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয় এবং স্বরান্ত হয়, তাহলে সেগুলোকে অক্ষর হিসেবে গণ্য করা যেতে পারে। তাহলে এখানে কয়টি অক্ষর রয়েছে? অক্ষর শব্দটির মধ্যেই দুটি অক্ষর রয়েছে, দুটি অক্ষর। ঠিক আছে, অক্ষর শব্দের মধ্যে রয়েছে দুটি অক্ষর। অক্ষর জিনিসটা কি আমরা ইতিমধ্যে জানলাম। অক্ষর জিনিসটা হচ্ছে আমাদের উচ্চারণের ক্ষুদ্রতম অংশ। এতটুকু জানা থাকলে যথেষ্ট, আপাতত যথেষ্ট। তাহলে অক্ষরের একটা প্রকার রয়েছে। হুম, অক্ষর হলো দু প্রকার। অক্ষর হলো দু প্রকার। কি কি সেগুলো? এক নম্বরে অক্ষর হলো স্বরান্ত। স্বরান্ত অথবা মুক্তাক্ষর। মুক্তাক্ষর, স্বরান্ত অথবা মুক্তাক্ষর। স্বরান্ত মানে যে কথা, মুক্তাক্ষর মানে একই কথা। এটা মানে কি? যে কোনো একটা ধ্বনি আমি উচ্চারণ করার পরে যদি সেটা শেষে স্বরধ্বনি থাকে অথবা স্বরধ্বনি উচ্চারিত হয়। যেমন আমরা যদি বলি যে মাটি, এটা একটা শব্দ, তাই তো? তাহলে মাটি শব্দের মধ্যে আমরা খেয়াল করে দেখব কতগুলো বর্ণ আছে অথবা কতগুলো ধ্বনি আছে। আগে আমরা সেটা লক্ষ্য করি। ম, এর সঙ্গে যুক্ত আছে আ, এরপরে দেখছি ট, আর এর সঙ্গে আছে ই। তাহলে মোট ধ্বনির সংখ্যা এখানে চারটি। এগুলো প্রত্যেকটা এক একটা মৌলিক ধ্বনি। হ্যাঁ, চারটি ধ্বনি আছে এখানে, চারটি ধ্বনি। এই চারটি ধ্বনি যদি আমরা একটু লক্ষ্য করি, উচ্চারণ কিন্তু আলাদা আলাদা ভাবে হচ্ছে না। আমরা দেখছি প্রথম দুটি ধ্বনি একসঙ্গে উচ্চারণ হচ্ছে, আবার শেষ দুটি ধ্বনি একসঙ্গে উচ্চারণ হচ্ছে। ব্যাপারটা হলো প্রথম দুটি ধ্বনি ম আর এর সঙ্গে অযুক্ত হয়ে, দুঃখিত এটা আ, আ যুক্ত হয়ে হচ্ছে মা, আর এই সঙ্গে ট আর ই যুক্ত হয়ে হচ্ছে টি। এবং আমরা খেয়াল করলে দেখছি ম এর পরে কিন্তু একটি আ আছে, আর ট এর পরে কিন্তু একটি ই ধ্বনি উচ্চারিত হচ্ছে। তাহলে এতটুকু থেকে আমরা বুঝতে পারি যে দুটো ধ্বনির শেষে একটা করে স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে। অথবা আমার বাকযন্ত্র থেকে যে বাতাসটা বেরিয়ে আসছে, সেই বাতাসটা স্বাধীনভাবে বেরিয়ে আসছে, মুক্তভাবে বেরিয়ে আসছে। যেমন উম, আ, দুটো মিলে মা, মা, মুক্তভাবে স্বরধ্বনিটা বেরিয়ে আসে। এবং এখানে একটা স্বরধ্বনি লক্ষ্য করা যায়, ই, টি, টি। এই ইটা শেষে উচ্চারিত হচ্ছে, তার মানে এখানেও একটা স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে এবং বাতাসটা স্বাধীনভাবে বেরোচ্ছে, সেজন্য এটা হচ্ছে মুক্তাক্ষর। ঠিক আছে, সাধারণভাবে এটা হচ্ছে একেবারে সাধারণ একটা সংজ্ঞা। আচ্ছা, এরপরে আমাদের 2 নম্বরে আমরা যেই অক্ষরের সংজ্ঞাটি পাই, দুঃখিত প্রকারটি পাই, সেটি হলো ব্যঞ্জনান্ত। ব্যঞ্জনান্ত অথবা বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর এটি।
এখন বদ্ধ বললেই তো আমরা বুঝি বন্ধ অক্ষর মানে হচ্ছে অক্ষর, আর ব্যঞ্জনান্ত মানে হচ্ছে শেষে ব্যঞ্জন থাকে, ব্যঞ্জন যোগ অন্ত। এটি কি যে আমরা একটু ব্যাখ্যা করি, বোঝার জন্য ব্যাখ্যা করছি। ব্যঞ্জন যোগ অন্ত, অন্ত মানে হলো শেষ, তাহলে শেষে কি থাকবে? ব্যঞ্জন থাকবে, অর্থাৎ তার সঙ্গে কোনো স্বরধ্বনি উচ্চারিত হবে না। আর এখানে কিন্তু একটা করে স্বরধ্বনি উচ্চারিত হয়েছে শেষে, ঠিক আছে? শেষে স্বর, স্বরধ্বনি উচ্চারিত, উচ্চারিত হয়েছে। কিন্তু ব্যঞ্জনান্ত ধ্বনিতে অথবা বদ্ধাক্ষরে শেষে কোনো স্বরধ্বনি উচ্চারিত হবে না। তার মানে শেষে স্বরধ্বনি উচ্চারিত না হলে কিরকম হবে? স্বরধ্বনি উচ্চারণ না হলে বাতাস স্বাধীনভাবে বেরোবে না, অর্থাৎ বাতাসটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে যে অক্ষরের শেষে বাতাস স্বাধীনভাবে বের না হয়ে বন্ধ হয়ে যায় তার নামই হচ্ছে বদ্যাক্ষর অথবা ব্যঞ্জনান্ত অক্ষর। যেমন আমরা অক্ষর শব্দটিকেই এখানে উদাহরণ হিসেবে আবার একবার দেখতে পারি। এটাকে যখন আমরা উচ্চারণ করেছিলাম তাহলে কি উচ্চারণ করেছিলাম? ওক, এরপরে করেছিলাম খোর। তাহলে খেয়াল করলে দেখছি আমরা এতটুকু একবার উচ্চারণ করেছি, আবার এতটুকু একবার। যখন আমরা ওক উচ্চারণ করেছি তখন এই ক ধ্বনির সঙ্গে আমরা কোনো স্বরধ্বনি উচ্চারণ করিনি। ওক, এখানে এসে বাতাসটা থেমে গেছে। যখন এরকম হয় তখন ওই বর্ণের নিচে একটা চিহ্ন দিতে হয়, আর এই চিহ্নটাকে আমরা বলি হস চিহ্ন, হস বা হল চিহ্ন। ঠিক আছে? হস বা হল চিহ্ন। আর এই হস বা হল মানে হলো ব্যঞ্জন, অর্থাৎ এটা একটা মৌলিক ব্যঞ্জন, শুধু এর সঙ্গে কোনো স্বরধ্বনি যুক্ত হয়নি। এরপরেও ঠিক একই রকম খোর, আমি আমার উচ্চারণের স্বল্পতম প্রচেষ্টায় এতটুকু একসঙ্গে উচ্চারণ করতে পেরেছি। স্বরান্তটা একটু লক্ষ্য করলে দেখব যে এটাকে একবার উচ্চারণ করেছি, এটাকে একবার উচ্চারণ করেছি, কিন্তু এখানে এসে দেখছি শেষে এসে একটা ব্যঞ্জন উচ্চারিত হয়েছে, কিন্তু ব্যঞ্জনের সঙ্গে কোনো স্বরধ্বনি উচ্চারিত হয় নি। তাহলে এই যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়নি, সেজন্য দুঃখিত, স্বরধ্বনি উচ্চারিত হয়নি, সেজন্যই এটার নাম ব্যঞ্জনান্ত অক্ষর, এটার নামও ব্যঞ্জনান্ত অক্ষর। কিন্তু এখানে স্বরধ্বনি উচ্চারিত হয়েছে বলে এটার নাম স্বরান্ত অক্ষর, এটার নামও স্বরান্ত অক্ষর। এখন প্রশ্ন হতে পারে যে সবসময় কি স্বরধ্বনিটা দেখা যাবে? দেখা নাও যেতে পারে। ঠিক আছে, কেমন? আমরা যদি বলি গ ম, তাহলে এটাকে উচ্চারণ করলে কি হয়? গম, এর বেশি কিছুই উচ্চারণ হয় না। আমরা যদি বলি এটা, তাহলে এটাকে উচ্চারণ করলে কি হয়? আমরা জানি এটার উচ্চারণ হয় মন। তাহলে এগুলো হচ্ছে ব্যঞ্জন, কিন্তু স্বর কোথায় তাহলে? কারণ আমি দুটোকে একসঙ্গে উচ্চারণ করেছি। ঠিক আছে, আমরা এই ধ্বনিটি দেখতে পারি ক, ল, ম। আমরা দেখছি এখানে কোনো স্বরধ্বনি দেখা যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটার সঙ্গে একটা করে অ লুকিয়ে আছে। তাহলে উচ্চারণ করি, এটিকে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, এখানে উচ্চারণ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ক, ল, ম, কলম। এটিকে আমরা ভাঙি, ক একসঙ্গে উচ্চারণ করলাম, এরপরে উচ্চারণ করলাম লম। তার দেখছি ক এর সঙ্গে কোনো স্বরধ্বনি দেখা যাচ্ছে না, তারপরও আমরা একটা শেষে অ উচ্চারণ করছি। লম, লয়ের সঙ্গে একটা অ থাকলেও কিন্তু ময়ের সঙ্গে কোনো স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে না। তাই এখানে আমরা একটা হর্ষ চিহ্ন ব্যবহার করেছি, কিন্তু এর নিচে কোনো হর্ষ চিহ্ন আমরা ব্যবহার করিনি, কারণ এখানে অটা স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে। তাই এটা হলো স্বরান্ত অক্ষর, স্বরান্ত বা মুক্তাক্ষর, স্বরান্ত বা মুক্তাক্ষর। আর এটা হলো ব্যঞ্জনান্ত, ব্যঞ্জনান্ত বা বদ্ধাক্ষর, বদ্ধাক্ষর। ঠিক এইটুকুই হচ্ছে মূল ব্যাপার। এবার আসি, আমাদেরকে যদি বলা হয়, যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ একাধিক পরীক্ষায় এবং চাকরি পরীক্ষায় পর্যন্ত একাধিকবার এসেছে, হ্যাঁ, তাহলে সেটা কি? যেমন এই শব্দটা, আমরা তো সবাই স্বপ্ন দেখি যে আমি বিশ্বের বৃহত্তম অথবা বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে আমি পড়বো, তাই তো? বিশ্ববিদ্যালয়, এই প্রতিষ্ঠানে আমি পড়তে চাই। তাহলে এই প্রতিষ্ঠানে যে আমি পড়তে চাই, এই প্রতিষ্ঠান যদি আমি শুদ্ধ করে উচ্চারণই না করতে পারি, তাহলে আমি পড়বো কিভাবে এখানে? তাহলে এই শব্দটির উচ্চারণ কি এবং এখানে কতটি অক্ষর রয়েছে আমরা সেটি একবার জানার চেষ্টা করব। এই শব্দটি পুরোটি আমি আগে একসঙ্গে লিখে ফেলি। বিশ, শো, বিদ, দা, লয়। এটা হচ্ছে শব্দটির মূল উচ্চারণ। এখন খেয়াল করে দেখব এই শব্দের মধ্যে মধ্যে কতটি স্বরান্ত অক্ষর আছে আর কতটি ব্যঞ্জনান্ত অক্ষর আছে। ঠিক আছে, প্রথমে আমি উচ্চারণ করলাম বিশ, এর সঙ্গে কোনো স্বরধ্বনি উচ্চারিত হয় নাই, সেজন্য আমি একটা হর্ষ চিহ্ন দিয়ে দিচ্ছি। আর এটা যদি আমি না দিই তাহলে আমার উচ্চারণ কিন্তু সঠিক হবে না, আমি যে লিখবো সেটা সেটা ভুল। এরপরে শো, এখানে কিন্তু একটা স্বরধ্বনি উচ্চারিত হয়েছে ও। ওকে, এরপরে বিশ্ব চলে গেল, এরপরে বিদ, দ, দ। দয়ের সঙ্গে কোনো স্বরধ্বনি উচ্চারিত হয়নি, তাই এর নিচে আমি একটা হর্ষ চিহ্ন ব্যবহার করেছি। এরপরে দা, শেষে একটা আ উচ্চারণ হয়েছে, সুতরাং এখানে হর্ষ চিহ্ন বসানোর কোনো সুযোগ নেই। এরপর লয়, লয়।
তাহলে এখানেও আমি দেখছি যে শেষে এসে কোনো স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে না। লয়, এই যে অয় এরকম একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে, সেটাকে আমরা যৌগিক স্বরধ্বনি বলি। এগুলো নিয়ে আরো অনেক আলোচ্য বিষয় আছে, আমরা সেখানে যাব না। শুধু আমরা এতটুকু মনে রাখি যে এখানে এসে আমার স্বরটা কি হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে, বাতাসটা থেমে যাচ্ছে। লয়, লয়। আমি কিন্তু এরকম উচ্চারণ হয়। যেমন আমি যদি বলি এটা হচ্ছে কে, এ, এটা হচ্ছে সে, এ, স্বাধীনভাবে বেরোচ্ছে, হ্যাঁ, কিন্তু এখানে স্বাধীনভাবে বাতাসটা বেরোচ্ছে না, সেজন্য এটাকে আমি বদ্ধ অক্ষর বলছি। আচ্ছা, এখন আসি, এখানে যে আমরা আমরা বলছিলাম যে কতটি স্বরান্ত অক্ষর আছে, কতটি ব্যঞ্জনান্ত অক্ষর আছে, সেটি বের করতে হতে পারে, কখনো কখনো পরীক্ষায় এরকম প্রশ্ন আসে। হ্যাঁ, তাহলে 20, এটা একটা আমরা এখানে লিখি স্বরান্ত, আর এপাশে লিখি আমরা ব্যঞ্জনান্ত। দেখি কয়টা স্বরান্ত আছে আর কয়টা ব্যঞ্জনান্ত আছে, আর মোট কয়টা অক্ষর আছে। ঠিক আছে, স্বরান্ত লিখলাম, ব্যঞ্জনান্ত লিখলাম, এবার এখানে লিখবো আমরা মোট অক্ষর। মোট অক্ষর, যে কোনো প্রক্রিয়ায় প্রশ্ন আসতে পারে, আর এটা যারা বুঝে যাবে তাদের কাছে অক্ষর নির্ণয় করা পান্তা ভাতের মতো মনে হবে। স্বরান্ত দেখি, এখানে একটা স্বর আছে, এখানে একটা স্বর আছে, এখানে একটা স্বর আছে, তার মানে আমরা বলতে পারি সো, কমা এবং দা। তাহলে টোটাল দাঁড়ালো দুটি, মোট দুটি। এবং ব্যঞ্জনান্তে আসলে বিষ, বিদ, লয়, তাহলে মোট দাঁড়ালো তিনটি। তাহলে 3 আর 2 মোট কয়টি হলো? আমরা বলতে পারি মোট অক্ষর আছে এখানে 5টি। এখন এখানে 5টি অক্ষরের মধ্যে স্বরান্ত কতটি? স্বরান্ত 2টি। আর বদ্ধ কয়টি? বদ্ধ হলো 3টি। বিষ, সো, বিদ, দা, লয়। বিশ্ব বিদ্যালয়। তাহলে আমি যে ভেঙে ভেঙে উচ্চারণ করলাম, এই ভেঙে ভেঙে উচ্চারণ করাটাই হলো অক্ষর। আমরা যে উচ্চারণ করার সময় নির্দিষ্ট সময় পরে থেমে যাচ্ছি, এই থামা পর্যন্ত সময়টাকেই আমি কি বলি? অক্ষর বলি। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দটায় আমরা মোট পেয়েছি 5টি অক্ষর, আর এর মধ্যে 2টি স্বরান্ত অক্ষর, 3টি ব্যঞ্জনান্ত অক্ষর, ব্যাস হয়ে গেল। এরপরে আমরা আরেকটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি, একেবারে আমাদের নিকটবর্তী যে কোনো একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি। ধরি আমরা কলেজে পড়াশোনা করি, কলেজ। ধরি আমি মহাবিদ্যালয়ে পড়ি, ওই বিশ্ববিদ্যালয়ের মতো, মহাবিদ্যালয়। এই দুটো শব্দ করার পরে আমরা আজকের মতো এখানে শেষ করব। তাহলে কলেজ, ক যোগ লেজ, লেজ, জয়ের সঙ্গে আমি কোনো স্বরধ্বনি উচ্চারণ করিনি, তাই এখানে একটা হস চিহ্ন ব্যবহার করেছি। ওকে, ক, এর সঙ্গে একটা স্বরধ্বনি আমি উচ্চারণ করেছি, তাই এর নিচে আমি কোনো হস চিহ্ন ব্যবহার করতে পারবো না। তাহলে এটা হচ্ছে স্বরান্ত অক্ষর, আর এটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। তাহলে কলেজ শব্দটি কতটি অক্ষর রয়েছে? মোট 2টি অক্ষর রয়েছে, একটা স্বরান্ত অক্ষর, একটা ব্যঞ্জনান্ত অক্ষর, ব্যাস হয়ে গেল। ওকে, এবার আসি মহাবিদ্যালয় শব্দটিতে। ম, হা, এরপরে ওই যে আগের মতোই বিদ্যালয়, বিদ, এরপরে দা, এরপরে লয়। তাহলে মহাবিদ্যালয়ে কতটি আছে? মহাবিদ্যালয়তে 1, 2, 3, 4 এবং 5। এবার আসি স্বরান্ত কতটি, ব্যঞ্জনান্ত কতটি? 1, 2, 3, 3টি স্বর, অর্থাৎ শেষে স্বর আছে এরকম 3টি। এরপরে বিদ, লয়, 2টি ব্যঞ্জন। কেন? কারণ এর শেষে আমি স্বরধ্বনি উচ্চারণ করিনি, তাই এটি হলো ব্যঞ্জনান্ত অক্ষর। হয়ে গেল। তাহলে মোট কতটি অক্ষর? মোট এখানেও 5টি অক্ষর। বিশ্ববিদ্যালয়ে যেমন 5টি অক্ষর, এখানেও হচ্ছে 5টি অক্ষর। এরকম করে যে কোনো অক্ষর থেকে যে কোনো প্রশ্ন করুক না কেন, আমরা খুব সহজেই উত্তর করতে পারি।